প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বর্তমান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে, চলমান উন্নয়ন নিয়ে বিশেষ প্রতিবেদন দেখার জন্য। আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাবেক কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক, বর্তমান ঢাকা 16 আসনের জননেতা শফিকুল ইসলাম মিল্টন সাহেব। বর্তমান কেমন আছে এই বিষয়ে আজকে আমাদের চলমান উন্নয়ন নিয়ে কিছু আলোচনা শোনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমসিপি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সেই সাথে একটু জানতে চাই, 4 আগস্ট 2024 যে বিপ্লব ঘটেছে, সেই বিপ্লব সৃষ্টিতে কিন্তু আপনার অনেক ভূমিকা। আপনি মারাত্মকভাবে আহত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, সেই আমরা মিডিয়া কর্মীরা দেখতে পেরেছি। তো 4 আগস্ট 2024-এর পরে বর্তমান বাংলাদেশ এখন অন্যভাবে মোচড় নিয়েছে। আপনারা এখন স্বাধীন করতে পেরেছেন। একটি কেমন আছেন এখন বর্তমান বাংলাদেশ নিয়ে, এই বিষয়ে একটু প্লিজ জানতে চাই। ধন্যবাদ। আমার কথার শুরুতেই মহান রব্বুল আলামিনকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রামে এবং সর্বশেষ যে 5 আগস্টে গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নেতা, বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা, বিএনপির চেয়ারপারসন, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। স্মরণ করছি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি, যিনি দীর্ঘ লড়াই সংগ্রাম করে বাংলাদেশের মানুষকে দীর্ঘ 15টি বছর নেতৃত্ব দিয়ে শেখ হাসিনাকে পদত্যাগে বাধ্য করেছেন। এই বাংলাদেশ থেকে ফ্যাসিস্টের বিদায় ঘটিয়েছেন আমাদের প্রিয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে। এবং আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই ঢাকা 16 আসনের তথা পল্লবী এবং রূপনগরের প্রিয় ভাই বোনদের এবং সহযোদ্ধা, সহকর্মী এবং আমাদের 5 আগস্টে যে সকল ছাত্র বন্ধুরা এবং আমাদের দলের কর্মীরা এখানে শহীদ হয়েছেন তার পরিবার সহ সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তাদেরকে স্মরণ করছি। 5 আগস্ট বাংলাদেশের রাজনীতিতে একটা ভিন্নতা ছিল। আমরা দীর্ঘ 16টি বছর এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম আন্দোলন করেছি। প্রতিবারেই আমরা আন্দোলন করতে করতে সফলতার দ্বার প্রান্তে এসে স্বৈরাচারী ফ্যাসিস্ট মনোভাব নিয়ে যারা আমাদের উপরে আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য অনেক অত্যাচার নির্যাতন করেছে। আপনারা সাংবাদিক বন্ধুরা জানেন, আপনারা অনেক মিডিয়া এগুলি কাভারও করেছেন। একটু কথা বলার অধিকার যে মানুষের, সেটিও তারা কেড়ে নিয়েছিল। আমরা আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 16টি বছর অনেক সহযোদ্ধাকে হারিয়েছি, অনেক সহকর্মীকে এখনও পঙ্গুত্ব বরণ করতে হচ্ছে, অনেক সহকর্মী এখনও অসুস্থ অবস্থায়, কেউ হাসপাতালে, কেউ বাসার বিছানায় কাতরাচ্ছে। এমন একটি অবস্থায় 3 বার তারা ভুয়া ভোট করে, জোর জবরদস্তি করে মানুষের যে একটা মৌলিক অধিকার, একটা নাগরিকের যে সম্মানের জায়গা, যে তাদের 5টি বছর পরে তাদের দেওয়া ভোটে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা কারা করবে, জনগণ সেই সিদ্ধান্ত 3 বারের 15টি বছর একটি বারও তারা নিতে পারেনি। কারণ জনগণের ভোট দেওয়ার কোনো প্রয়োজনেই মনে করেনি শেখ হাসিনা এবং আওয়ামী সরকার। তারা জানে যে জনগণ তাদেরকে ভোট দিবে না। সেখানে সর্বশেষ আপনারা দেখেছেন 18 সালে ভোট দেয় দিনে, সেই ভোট হয়ে যায় আগের দিন রাত্রেবেলা। এটা কি একটা ন্যাক্কারজনক, কি একটা মানুষের সাথে তামাশা। এই তামাশা করে করে শেখ হাসিনা তার গায়ের জোর দিয়ে সে মনে করেছিল সারাটা জীবন সে ক্ষমতা আসনে মসনদে বসে থাকবে। কিন্তু বাংলাদেশের মানুষ, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ছাত্র সমাজ
বাংলাদেশের যুব সমাজ ঐক্যবদ্ধ হয়ে জুলাই আগস্টের বিপ্লব ঘটিয়ে তাকে পদত্যাগে বাধ্য করেছে এবং গণঅভ্যুত্থানের ভয়ে, জনগণের ভয়ে সে জনগণের সাথে এবং তার দলীয় নেতা কর্মী যারা ফ্যাসিস্ট আচরণ করে আমাদেরকে নির্যাতন করেছে তার কর্মীদেরকে রেখে তিনি ভারতে পালিয়ে গেছেন। আমার জানা মতে বাংলাদেশের এই প্রথম একজন স্বৈরশাসক, রাষ্ট্রপ্রধান, অবৈধ প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এই রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাস করি, আমরা অবশ্যই মনে করি এই বাংলাদেশকে ঢালাওভাবে সুন্দর করে একটা সমাজ গঠন, একটা দেশ গঠন করে মানুষের যে অধিকার, মানুষের যেই দীর্ঘ মনের ক্ষোভ সেগুলিকে আমরা ভুলে দিয়ে জনগণকে সেবা করার মতো আমরা সেই পথগুলো খুঁজে নেওয়া আমাদের খুবই দরকার। রাজনীতি করি জনগণের জন্য। আমাদের নেতা ইতিমধ্যে বলেছেন, জনগণের কাছে যাও, জনগণকে পাশে রাখো। জনগণই সিদ্ধান্ত নেবে আগামী জাতীয় নির্বাচনে কাদেরকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে। সেই কারণে জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে। আপনারা জানেন যে আমরা যারা বিএনপি করি, আমার রাজনৈতিক জীবনের 40টি বছর আমি এই দলের সাথে সম্পৃক্ত রয়েছি, এখনও পর্যন্ত আছি। যতদিন আল্লাহ জীবিত রাখবে ততদিন পর্যন্তই শহীদ জিয়ার আদর্শের দল, জাতীয়তাবাদী দলের পতাকা তলেই থাকব। আমার প্রতি পরিবার এবং আমার ছেলে সন্তান, মা বাবা, ভাই বোন যারাই আছেন সবাই জাতীয়তাবাদী আদর্শেই বিশ্বাসী। তা আমরা আগামী দিনগুলোতে সকলে মিলে একটি সুন্দর রাষ্ট্র কাঠামো যাতে জনগণকে উপহার দিতে পারি, সেই কারণে ইতিমধ্যেই সারা দেশব্যাপী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্র মেরামতের যে 31 দফা, সেই 31 দফা নিয়ে কিন্তু আমরা মাঠে, ময়দানে, পাড়ায়, মহল্লায় ঘুরে বেড়াচ্ছি এবং জনগণের মাঝে সেটিকে পৌঁছে দিচ্ছি যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমরা এই 31 দফার আঙ্গিকে কাজ করে দেশকে একটা ভালো রাষ্ট্র উপহার দেব জনগণের কাছে। এটা হলো আমাদের প্রথম অঙ্গীকার। আমরা চাই না বাংলাদেশে আর কোনো গণঅভ্যুত্থান হোক, বাংলাদেশে আর কোনো ফ্যাসিজমের জন্ম হোক। বাংলাদেশ একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে যাতে বিএনপির নেতৃত্বেই, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা উপহার দিতে পারি, সেদিকে আমরা চেষ্টা করে যাব। একটা বিষয় জানতে চাই যে বর্তমান 2025 সালে আপনারা যে নতুনভাবে নতুন দেশ সাজাচ্ছেন, তো বাংলাদেশ যুবরাই আছে বেশ, যুবরাই গর্বে দেশ, এই স্লোগানটাই কিন্তু যুব দলেরই, কিন্তু যুব জাগরণ সৃষ্টি করার জন্যই কিন্তু এই আপনাদেরই এই স্লোগানটা। তো ঢাকা 16 আসনে ইতিমধ্যে আপনাকে বিভিন্ন সময় বিভিন্ন অর্গানাইজেশনে দেখছি, আপনার দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে গুঞ্জন পার্লামেন্ট মেম্বার চিন্তা করছেন, এ বিষয়ে একটু জানতে চাই। দেখুন, আমরা যুব সমাজকে নিয়ে কাজ করি। তো যেহেতু একটি রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মী আমাদের রয়েছে। আমাদের দলের বাইরেও যে সমস্ত যুবক ভাইয়েরা এখন বেকারত্ব জীবনযাপন করছে, আমরা তাদেরকে নিয়েও কাজ করছি। একটি রাষ্ট্র কাঠামো গড়তে যুব সমাজের কোনো বিকল্প নেই। তাদের বেকারত্ব দূরকরণ, তাদের যার যার মর্যাদা অনুযায়ী তাদেরকে বিভিন্ন জায়গায় আসীন করা। যেখানে আপনি যুব সমাজকে যদি আপনি কাজে লাগাতে পারেন, তখনই দেখবেন এলাকায় যেই মাদক আসক্ত যারা রয়েছে তারা যদি কাজকর্ম কিংবা বিভিন্ন পেশায় তারা নিয়োজিত থাকে, সেই মাদক আসক্ত অনেকটা কমে যাবে এবং সমাজ গঠনে অনেকটা সাহায্য করবে। সেগুলোকে নিয়ে আমরা কাজ করছি এবং কাজ করার যে প্ল্যাটফর্ম তৈরি হবে আগামী দিনে, জনগণ যদি ভোট দিয়ে বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, সেই সময় হয়তো বা এখনকার চেয়ে বেশি করে আমরা সেই কাজগুলো করতে পারবো। যেহেতু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির হাতে থাকলে বিভিন্নভাবে সুযোগ সুবিধা করে বিভিন্নভাবে যুব সমাজকে তাদের পেশায় নিয়োজিত করা যাবে।
যদি আপনি পার্লামেন্ট মেম্বার যদি হন, একটু ইস্তেহার সম্পর্কে একটু যদি আমরা জানতে পারি, কি কর্মসূচি আপনার প্ল্যানিংয়ে আছে? দেখেন, আমি দীর্ঘ 40টি বছর এই দলের সাথে ছিলাম। আমি একটা আশা করতেই পারি, দল সিদ্ধান্ত নেবে মনোনয়ন কাকে দিবে। হয়তো একাধিক বড় দল, একাধিক প্রার্থী রয়েছে, হয়তো আমার চেয়ে যোগ্য কোনো প্রার্থী রয়েছে। দল যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই নির্বাচন করব, এটাই স্বাভাবিক। কারণ দলের সাথে দীর্ঘদিন ছিলাম, আগামীতেও থাকবো। আমাকে যদি দল মনোনীত করে, অবশ্যই আমার একটা প্ল্যান তো অবশ্যই রয়েছে। সেই প্ল্যান অনুযায়ী আমি, যেমন একটু আগে বললাম, যুব সমাজকে প্রাধান্য দিয়ে যাতে করে আমরা এলাকার উন্নয়ন করতে পারি, উন্নয়নের নামে যাতে চুরি ডাকাতি রাহাজানি না হয়, সেগুলোর দিকে লক্ষ্য রাখবো। পাশাপাশি আমার এলাকায় অনেক ভূমি রয়েছে, সেই ভূমিগুলো ভূমিদস্যুদের হাতে জিম্মি রয়েছে। সেই ভূমিদস্যুদের জিম্মি থাকাও তাদের কাছ থেকে সেটিকে এনে জনকল্যাণমুখী কীভাবে করা যায় সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সমাজে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, এগুলিকে একটা জনপ্রতিনিধি যদি প্রতিনিয়ত এটা অব্যাহতভাবে তার মনিটরের মধ্যে রেখে খেয়াল খুশি রাখে, এমনিতেই সমাজ উন্নতি করবে এবং জনগণও ভালো থাকবে। জনগণের পাশে থাকলেই জনগণ আপনার পাশেও থাকবে। আমি যদি জনগণকে বিমুখ করে দিই, অবশ্যই জনগণ আমার কাছে ডাকবে না, এটাই স্বাভাবিক। সেই কারণে আমাদের চেয়ারম্যান বারবার বলছে, জনাব তারেক রহমান সাহেব বলেছেন যে জনগণের পাশে যাও, জনগণের কাছে থাকো। আমরা সেই মূল মন্ত্রকে সামনে রেখেই কিন্তু আমরা এগোচ্ছি আগামী দিনের সুন্দর একটা রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্য। আমি একটা বিষয় একটু স্পষ্টভাবে জানতে চাই যে এই যে বর্তমান 5 আগস্টের পরে বেশ কিছু ব্যক্তিরা মাঠে আছে যারা আগে আওয়ামী মাইন্ডেড ছিল, কিন্তু বিএনপির সাথে মিশে গেছে এবং মিশে যে কেউ ধরা পড়ছে, কেউ ধরা পড়ছে না। চাঁদাবাজি, লুটতারাজ, ধর্ষণ এবং বিভিন্ন রকম কর্মকাণ্ড বেড়ে যাচ্ছে। এটা রোধ কিভাবে সম্ভব? বিএনপিকে নিয়ে একটা বিশেষ দল এবং দুঃখিত কিছু সাংবাদিক মহলও কিছু অপপ্রচার করছে। ঘটনা সঠিক তদন্ত না করেই একটা নিউজ করে দিচ্ছে অমুক জায়গায় বিএনপির নেতৃবৃন্দরা এই কাজ করেছে। আসলে আদৌ সত্য কিনা সেটিকে খতিয়ে এবং তদন্ত করার দায়িত্ব কিন্তু আমার আপনার যেমন রয়েছে, সাংবাদিক মহলদের রয়েছে এবং এলাকার যারা জনগণ তাদেরও রয়েছে। তো দেখা যায় ইদানিংকালে কিছু নামধারী, বিএনপি নামধারী, তারা বিএনপির কোনো লিস্টেড কর্মীও না, সদস্যও না। হ্যাঁ, তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু নেগেটিভ আচরণ করছে, যে কারণে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে একটা বিশেষ মহল। তা আমি এর তীব্র প্রতিবাদে নিন্দা জানাই। আমরা মনে করি চাঁদাবাজ এবং সন্ত্রাসী যারাই আছে তারা বিএনপির কর্মী হতে পারে না। আমাদের নেতা বারবার বলছে, যারা শুনেছে গুটি কয়েক কেউ যদি এই অপকর্মের সাথে জড়িত থাকে, সেদিক ইনভেস্টিগেশন করে কিন্তু সারা বাংলাদেশে অনেক কর্মীকে ইতিমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে, বহিষ্কার করা হয়েছে। যেহেতু বিএনপি এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নাই, বহিষ্কারের বাইরে বিএনপির কোনো কিছু করার মতো অবস্থাও নেই। একটা এটা তো বিভিন্ন প্ল্যান ওয়াইজ বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারলাম আপনার কাছ থেকে। বর্তমান চলমান পরিস্থিতিতে আপনার ঢাকা 16 আসনে একটা বড় রকমের সমস্যা চলছে, আপনার নলেজে আছে কিনা ঠিক জানি না। সেই সমস্যাটা হলো এই যে আওয়ামী সরকারের আমলে টিসিবি যে মাল দিত, তেল, চাল, ডাল, এই টিসিবির কার্ডগুলো এখন বন্ধ করে দিছে। স্মার্ট কার্ডের কথা বলে দেখা গেছে যে 4 ভাগের সারা 16 আসনে যে কয়টা ডিলার আছে, 4 ভাগের 1 ভাগ স্মার্ট কার্ড পেয়েছে, বাকি 3 ভাগ দীর্ঘ 3 মাস ধরে পাচ্ছে না, বা আদৌ ফোন যোগাযোগ করলে বলে যে ফোন দিব। এই বিষয়ে আপনাদের নেতৃত্বের ঘাটতি কেন? মানে কেন আপনারা এই বিষয়টা তৎপর হচ্ছেন না? আমি আগেই বলেছি, আমরা যারা বিএনপি করি, বিএনপি কর্মী, আমরা কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কিন্তু আমাদের না। আমি আগেই বলেছি, আবার বলছি, আমরা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব বিএনপির নয়। সেই কারণেই বলছি, এই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সংস্কার করে একটা নির্বাচন দিলেই
যখন রাজনৈতিক দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থাকবে, আপনার একটু আগে যে সমস্যার কথা বললেন সেই সমস্যাগুলো অচিরেই কেটে যাবে। বলতে চাচ্ছেন যে যতক্ষণ মানে আপনারা পার্লামেন্টারিতে না আসতে পারবেন, মানে সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করতে পারছেন না। আচ্ছা, আপনাকে অনেক ইম্পর্টেন্ট কিছু বিষয় জানতে পারলাম আপনার কাছ থেকে। আমরা আছি আপনাদের সাথে সবসময়, সব ভালো কাজের সাথেই মিডিয়া কর্মী আপনাদের সাথে আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্যদিন অন্য বিষয়ে। সামনে ঈদ, ঈদের শুভেচ্ছাও জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। রোজা শেষে সামনে ঈদ উদযাপন হবে। আমার ঢাকা 16 আসনের পল্লবী এবং রূপনগর থানার আমার প্রিয় নেতৃবৃন্দ সহ এবং আমার প্রিয় জনগণ যারা ঈদ উদযাপনের জন্য তার নিজ নিজ গ্রামের বাড়িতে যাবেন, তাদের প্রতি আমার দোয়া ভালোবাসা থাকবে এবং যাতে করে যাত্রা শুভ হয় এবং সাবধানে যায়, আবার ঈদ উদযাপন শেষে আবার তার কর্মস্থল ঢাকাতে সাবধানে ফিরে আসে এবং সুস্থতার সাথে ফিরে আসে এই কামনা করি। আর যারা ঢাকাতে ঈদ করবেন তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ঈদের সময় ঢাকা একটু ঢিলে ঢালা ফাঁকা থাকে, আপনারা সকলের সাবধানে থাকবেন। আমরা বিএনপি এবং জাতীয়তাবাদী পরিবার প্রতিটি কর্মী আপনাদের পাশে আছে, আপনাদের পাশে থেকে নিরাপত্তার চাদরে ঢেকে দেব এবং প্রশাসন রয়েছে, কোনো নিশ্চিন্তে আপনারা ঈদ উদযাপন করবেন। সকলকে ধন্যবাদ, আবার দেখা হবে। ঈদ মোবারক।